তাহলে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র, অথবা আইন বিজ্ঞান ও যুক্তিশাস্ত্রের মধ্যে পার্থক্য, সম্পর্ক, অথবা যুক্তিশাস্ত্র হিসেবে আইন বিজ্ঞান কতটা জরুরি। তাহলে আইন বিজ্ঞান আর যুক্তিশাস্ত্র বোঝার জন্য, আইন বিজ্ঞান তো আমরা জানি যে আইনের যে মৌলিক বিষয়বস্তু এগুলি নিয়ে আলোচনা করে তাকে বলা হচ্ছে বিজ্ঞান, এবং বিজ্ঞানটা যদি আইন কেন্দ্রিক হয় তাহলে তাকে বলা আইন বিজ্ঞান গেল। যুক্তিশাস্ত্র কি? আচ্ছা, যুক্তিশাস্ত্র হলো কোনো সিদ্ধান্তের সত্যতা বা অসত্যতা প্রমাণের চেষ্টা। মানুষ ছাগল খায়, ছাগল ঘাস খায়, যুক্তি হচ্ছে মানুষ ঘাস খায়। যুক্তি এইভাবে কাজ করে। এটা ক্লাস 7 এক সময় 7-8-এর মধ্যে এক সময় পাঠ্যসূচির মধ্যে যুক্তিবিদ্যা একটা সাবজেক্ট ছিল। বড় ভাইরা পড়তাম তাদের সাথে, যে আবার এটা তাদের স্যার আবার যুক্তিবিদ্যা পড়তাম, আমি শুনতাম এটা কি যুক্তিবিদ্যা, আরোহ যুক্তিবিদ্যা, অবরোহ যুক্তিবিদ্যা। তখন আমি নিজেই 4-এ পড়ি, তখন আমি যুক্তিশাস্ত্র দেখতাম যে যুক্তিবিদ্যা একটা সাবজেক্টের নামই ছিল। ক্লাস 7-এ না জানে এটা ছিল পপি গাইড টাইডটা, আলোকে ভাই পড়তো, বড় ভাই আমার কাজিন। তখন আমি তাদের বই পড়তাম, এটা পড়তাম যে মানুষ ছাগল খায়, ছাগল ঘাস খায়, সো মানুষ ঘাস খায়। মানুষের হাটে ছাগলও হাটে, মানে মানুষ ছাগল। যুক্তি, এই যুক্তিটাকে এটা আবার মানে কুযুক্তি আছে যাকে বলে ফ্যালাসি। ফ্যালাসি আমরা পড়াবো না, ফ্যালাসি আমাদের পড়ার পাঠ্যসূচির অংশ নয়, কারণ নাহলে ফ্যালাসি আলোচনা করতাম যে কতগুলি যুক্তি আবার চলবে না। কুযুক্তি আছে, কুযুক্তি আবার যুক্তি না। তাহলে যুক্তি হচ্ছে কোনো জিনিসকে, যুক্তি দিয়ে কোনো জিনিসকে সত্য মিথ্যা প্রমাণ করতে যাওয়া হলো যুক্তিশাস্ত্রের কাজ। আচ্ছা, এখন দেখি আইন বিজ্ঞান আর যুক্তিশাস্ত্রের মধ্যে পার্থক্য আছে কিনা। আইন বিজ্ঞান আর যুক্তিশাস্ত্র এক না। আইন বিজ্ঞান যুক্তির উপর চলে না, আইনের প্রক্রিয়াগুলি যথেষ্ট নমনীয়, আইন যুগোপযোগীর সাথে চিন্তা করে যুক্তি দাঁড় করায়। এটা শিশুর জন্য, শিশু মানে কি? শিশু শ্রমিক হচ্ছে 14-এর নিচে। নর্মালি 18-র নিচে হইলো, জাতিসংঘের নিয়ম অনুযায়ী 18-র নিচে হইলো শিশু। জাতিসংঘ তো আরো এক ধাপ আগায় বলে 21 বছর পর্যন্ত হচ্ছে শিশু। আর ভালো মন্দ জাজমেন্ট করার জন্য বয়স হইতে 21 বছর লাগবে পৃথিবী ভেদে। পৃথিবী ভেদে কেন? যে সুযোগ সুবিধা একটা বাচ্চা পায়, ওর বিকাশটা যেভাবে হয়, সুযোগ সুবিধা পায় না যে বাচ্চাটা, ওর বিকাশটা তো এইভাবে হবে না। তাহলে ওই সব গড় করে 21 বছর করা হয়েছে। যে কোনো দেশে 16তেই মোটামুটি বুঝজ্ঞান হয়ে গেছে, কোনোটা 24 বছর লাগছে জ্ঞান বুঝতে, কারণ ওর কাছে তথ্য প্রযুক্তি আসেই নেই, ওই তথ্যগুলি জানেই না, ওর ম্যাচুর ধরা যাচ্ছে না। হ্যাঁ, মানে ম্যাচুর শুধু বডি লিয়ে চলবো না, মেন্টালি ম্যাচুর না হলে তাকে ম্যাচুর বলা যাবে না। জাজমেন্ট করার ক্ষমতা থাকতে হবে, মানে ভালো মন্দ বিচার করার ক্ষমতা বলে তাকে বলে। নাহলে বায়োলজিক্যালি আমরা তো ম্যাচুর হবে, আমাদের আস্তে আস্তে গোফ দাঁড়িয়ে উঠবে, এটা বায়োলজিক্যালি হবে, কিন্তু বুদ্ধিমত্তার ব্যাপারটা তো ভিন্ন। তো জাজমেন্ট কাউন্ট করে হচ্ছে এরকম। তাহলে বলো যে আইন বিজ্ঞান মানুষের পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে শাস্তি কমায় বাড়ায় চিন্তাটা করে। যেমন আমাদের দণ্ডবিধিতে আলোকে যদি আমরা বলি, দণ্ডবিধিতে বলতে কোনো শিশুকে, পাগলকে আত্মহত্যায় যদি প্ররোচিত করো তাহলে তোমার মৃত্যুদণ্ডই। আর যদি আত্মহত্যা করেই ফেলে, ও তো বোঝে নাই, তুমি ওরা বুঝাইছো এমন করলে যদি কারেন্টে তারের দিকে ইলেকট্রিক শক দাও তাহলে তোমার কঙ্কাল দেখা যাবে বডিতে। বাচ্চায় গিয়ে ইলেকট্রিক শক দিছে, পাগলে ইলেকট্রিক শক দিছে, তাহলে তুমি তো জিনিস শোনার মৃত্যু ঘটাইতে সহায়তা করছো। তো তোমার শাস্তিটা একরকম, এটার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর যদি সাবালক সাবালিকাকে আত্মহত্যার জন্য সহায়তা করা হচ্ছে, ঠিক আছে তোর জন্য ভালো দড়ি না দিবি যেটা ফাঁস দিতে পারবি, আর এগুলো ভালো বিষ, এটা ভালো দড়ি, মানে এইভাবে আত্মহত্যার সহায়তা করে, তাহলে 10 বছর। অত জ্ঞান বুদ্ধি আছে না? তাহলে জাজমেন্টাল ব্যাপারটা হলো মেইন, যে আপনি আসলে জাজ করতে পারতেছেন কিনা, মানে ওর কি কমন জ্ঞান বুদ্ধিটা আছে কিনা। আত্মহত্যা করতে হলে আপনি আত্মহত্যা করবেন কেন? এই কারণে সাবালককে আত্মহত্যার জন্য প্ররোচিত করলে 10 বছর শাস্তি, মৃত্যুদণ্ড ভুলই না। কিন্তু শিশু, নাবালক, পাগল, মানে শিশু মানে তো নাবালক, নাবালক, পাগল, এদের ক্ষেত্রে ও যদি আত্মহত্যা করে তোমার কথাই বলে, তাহলে তোমার শাস্তি মৃত্যুদণ্ড। কারণ দেখেন আইন কোন পর্যায়ে চিন্তা করলে, মানবিক চিন্তাটা করলো কিন্তু। আচ্ছা, যুক্তিশাস্ত্র বলবে এই তত্ত্ব মানি না, যেহেতু অন্যের ওই শাস্তি ওর ওই শাস্তি হবে, শিশুর ওই শাস্তি, ওর রোজা
শিশু তাই যুক্তি তাই, ও খুন করেছে, শিশু খুন করেছে, তো শিশু খুনি, আর খুনির শাস্তি একই। তা সব কিছু যুক্তি দেওয়া চলে না। এই হচ্ছে আইন বিজ্ঞান আর যুক্তিশাস্ত্র এক না। আইন বিজ্ঞান ফ্লেক্সিবল হয়েছে কোথাও কোথাও, শিশুর ক্ষেত্রে, নাবালকের ক্ষেত্রে। যুক্তি বলছে এসব আমি বুঝি না। আমার কাছে আফ্রিকান গরুও যা, বাংলাদেশি গরুও তাই। যুক্তির কাছে হচ্ছে একটা উন্নতর শিক্ষায় শিক্ষিত হওয়া একটা ছেলে যা, ওই আফ্রিকার প্রত্যন্ত উপজাতীয় ছেলে তাই। এগুলো যুক্তির কথা। কাজে আইন আর যুক্তিশাস্ত্র এক না। এটা হচ্ছে একটা জোরালো অমিল। আমি উদাহরণ দিয়ে দিলাম। এই আত্মহত্যার বিষয়টা খেয়াল রাখবেন যে নাবালক শিশু এদের আত্মহত্যায় সহায়তা করলে মৃত্যুদণ্ড। সাবালক সাবালিকা যদি উপকরণ আইন না দেন, তুই মরস না খেয়ে উৎসাহিত কর, তাহলে সর্বোচ্চ 10 বছর। কারণ অত জাজমেন্টাল মাইন্ড ছিল, তার তো তার কোটার উপরে বুঝিয়ে খাটাতে পারতো। ও কি কারণে লাইভে এসে মন রাখেন। আরেকটা হলো মিল কি, আচ্ছা ঠিক আছে, মিলটা হইল যুক্তিশাস্ত্রের মিল আছে। যেমন কোনো বিচারক যদি কোনো রায় দিতে চায় আইনের আলোকে, তাকে যুক্তি দেখাই দেবে কেন আপনি তাকে দোষী মনে করলেন, যুক্তিটা আমাকে আগে দেখান, এরপর আপনি তার বিরুদ্ধে রায় দেন। আইনে রায় দেওয়ার জন্য বিচারককে যুক্তি দেখাতে হয় যে আপনি এটার পক্ষে বা বিপক্ষে, বিপক্ষ হলে কেন বিপক্ষে, পক্ষ হলে কেন বিপক্ষে। মানে আপনি কেন এই করিমের সম্পত্তিটা করিমকে দিলেন, এই যুক্তিটা দেখান যে কেন আপনি মনে করলেন এটা করিমের সম্পত্তি এবং করিমেরই পাওয়া উচিত, কেন এটা রহিমের পাওয়া উচিত না। তাহলে এখন যুক্তি দেখাইতে আপনি বললেই তো চলবো না। আমি বলে দিলাম এটা হচ্ছে রাজাদের যে সিদ্ধান্ত, রাজার এরকম করে, কোনো যুক্তি দেয় না। রাজার কাছে মনে হয়েছে একে কতল করে দাও, কতল। রাজার কাছে যুক্তি অচল, রাজারও যুক্তি মানতে চায় না। কারণ যুক্তি মানলে রাজা থাকে না, রাজারও যদি যুক্তি মানে মুসিবত। মুসলমানদের ধর্মের মধ্যে সম্ভ্রান্ত বা ধনীরা কেন ইসলাম গ্রহণ করে নাই সহজে, কারণ জানে ইসলাম গ্রহণ করলেই সবাই ওই দাসের এক কাতার আমার নামায় ফেলবো, সাথে এক কাতার নামায় ফেলবো, ও আমার সাথে নামাজ পড়তে দাঁড়াইবো, ও আমার সাথে কথা বলবো, ফেস টু ফেস হকের কথা হইব, কিন্তু আমি তো প্রভুত্বে বিশ্বাসী। যার কারণে মুসলমানদের কথা না, মানে নিপীড়িত অবহেলিত মানুষগুলি ধর্মের দিকে আগে আসে। কারণ হচ্ছে ওরা সাম্যতা চায়, যে আমি মানুষ হিসাবে আমি সাম্যতাটা চাই। আর যারা ক্ষমতাবান তারা শুধু কেবলমাত্র নিজেকেই চায়। আইন বিজ্ঞানের সূত্র হচ্ছে বিচারককে অবশ্যই তার যুক্তিপূর্ণ যুক্তির মাধ্যমে এটা উপস্থাপন করতে হবে। যদি যুক্তিপূর্ণ যুক্তির মাধ্যমে সেটা উপস্থাপন না করেন তাহলে সেই যুক্তিটা যুক্তি বলা হইল না। আর যুক্তি অবশ্যই আদালতকে যুক্তি দিতে হবে কেন আমি এটা পক্ষ নিলাম, কেন পক্ষ নিলাম না। এই হচ্ছে আইন বিজ্ঞানের এবং যুক্তিশাস্ত্রের মধ্যে মিল এবং অমিলের অংশটাকে দেখলাম।